যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সাথে সাথে আমার কিভাবে ইনভেন্টরির লেভেলটা চেঞ্জ হয় আমরা সেটাও দেখেছি। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর লাস্ট ক্লাস, আমরা একটু প্রাইসিং গুলো দেখতে চাই। আমরা টোটাল যে ইনভেন্টরি কস্ট, ক্যারিং কস্ট, যেগুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ডের ক্ষেত্রে দেখেছিলাম, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং অঙ্ক করার পরেই আমরা দেখতে চাই যে আসলে কস্টিং গুলো কেমন আসে। যেমন এটা একটা লট ফর লটের এক্সাম্পল। লট ফর লটের এক্সাম্পল এটা, যে কোনো একটা প্রোডাক্টের লট ফর লট এই স্ট্র্যাটেজি ফলো করে এরকম একটা টেবিল জেনারেট করতে পেরেছি। এই টেবিল জেনারেশনটা আশা করি কারোর কোনো প্রবলেম নাই, আছে কি? এই যে কোনো একজন কথা বলো। নো স্যার। আচ্ছা, এখানে গ্রস রিকোয়ারমেন্ট, শিডিউল রিসিভ, প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি, নেট রিকোয়ারমেন্ট, প্ল্যান্ড অর্ডার রিসিভ, প্ল্যান্ড অর্ডার রিলিজ, সবগুলোই কিন্তু আমরা জানি এবং কিভাবে ক্যালকুলেট করে সেটাও আমরা জানি। ওকে, সো লট ফর লটে আমরা এটা দেখে এসেছি, প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি বলে কিছু থাকে না। প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি থাকেই না, উইক শেষে বা ডে শেষে জিরো হয়ে যায়, কারণ যা প্রয়োজন আমি তাই অর্ডার করি, যা প্রয়োজন আমি সেটাই অর্ডার করি। সো এই প্রবলেমে আমরা দেখি যে আমাদের কোনো অন হ্যান্ড ইনভেন্টরি নাই। অন হ্যান্ড ইনভেন্টরির সাথে কোন কস্টটা রিলেটেড বলতো? অন হ্যান্ড ইনভেন্টরির সাথে কোন কস্ট রিলেটেড? হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট, ফ্যান্টাস্টিক, হোল্ডিং কস্টের রিলেটেড। তাহলে আবার এখানে খেয়াল করি যে প্ল্যান্ড অর্ডার রিলিজ, আমি যেটা অর্ডার দিব এর সাথে কিন্তু অর্ডার কস্টটা জড়িত, এটার সাথে অর্ডার কস্টটা জড়িত। তাহলে হোল্ডিং কস্টটা এখানে হিসাব করা আছে $1 পার উইক পার আইটেম, $1 পার উইক পার আইটেম। সেটআপ কস্ট $100 পার টাইম, মানে প্রত্যেকবার পার অর্ডার আর কি, একবার অর্ডার করলে $100 লাগে। তাহলে এই প্রবলেমে আমার টোটাল কস্টিং কত হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাদ দিয়ে, প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস বাদ দিয়ে আমার হোল্ডিং কস্ট আসলে এখানে নাই, কারণ অন হ্যান্ড ইনভেন্টরি কিছুই নাই, তো দ্য সিস্টেমে কোনো অন হ্যান্ড ইনভেন্টরি নাই, উইক 2 থেকে আমার হাতে কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইনভেন্টরি নাই, সো হোল্ডিং কস্ট জিরো। আর 7 সেটআপ দরকার, 7টা আমরা অর্ডার করেছি, যদি নিচে একটু দেখি 30 40 10 40 30 30 35 1 2 3 4 5 6 7 7বার অর্ডার করেছি। তাহলে 7বার অর্ডার করলে আমার প্রত্যেকবার যদি $100 হয়, টোটাল খরচ হচ্ছে $700। তাহলে টোটাল কস্ট হচ্ছে 700 প্লাস 0 সমান 700। এবার আমরা দেখি ইওকিউ এর ক্ষেত্রে। ইওকিউ এর ক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে ডেফিনেটলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যদি হয়, এটা কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ছিল না কি ছিল বলতো? ফিক্সড অর্ডার কোয়ান্টিটি ছিল, এরপরে পেরিয়ডিক অর্ডার ছিল। যদি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয়, মানে আমরা যে ফর্মুলা ফেস করেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ডের জন্য যেমন করেছিলাম, যদি সেই রকম আমরা হিসাব করি, ডিমান্ডের রেসপেক্টে যদি হিসাব করি, তাহলে ইওকিউ এর ক্ষেত্রে আমরা এখানে দেখি ডেফিনেটলি তোমার প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি থাকবে এবং আমার অর্ডার দেওয়া লেগেছে 4বার, 73 73 73। তাহলে এইখানে আমার হোল্ডিং কস্ট অ্যাজ ইউজুয়াল যদি থাকে, এভারেজ উইকলি গ্রস রিকোয়ারমেন্ট 27, ইওকিউ হচ্ছে 73, এখানে সবগুলোই 73 দেখতে পাচ্ছি আমরা। লট ফর লটের কথা মনে হয়ে যেতে পারে, কিন্তু সেরকম নয়, ইওকিউ হিসাব করা আছে 73 করে। আচ্ছা, এখন দেখি আমরা টোটাল কস্ট হচ্ছে সেটআপ ইনটু হোল্ডিং কস্ট, এই 4 ইনটু 100, 4বার আমরা অর্ডার দিয়েছি, 4 ইনটু 100। আর টোটাল ইনভেন্টরি এখানে খেয়াল করো, হোল্ডিং কস্ট 318টা আইটেম প্রত্যেক সপ্তাহে ছিল, মানে যে কয়টা সপ্তাহে ছিল এক সপ্তাহ করে, প্রত্যেকটা $1 পার উইক। 318 কোনগুলো যোগ করলে আসবে বলো তো? কোন পয়েন্ট যোগ করলে 318 আসবে? এই কোনো আওয়াজ নেই। প্রজেক্টেড অন হ্যান্ড। হ্যাঁ, প্রজেক্টের অন হ্যান্ড ইনভেন্টরি থেকে এটা হবে, ঠিক আছে। সো প্রজেক্টের অন হ্যান্ড করে আসলো 318, তো 318 400 যোগ করলে আসে 718। তাহলে
আমার এইভাবে হিসাব করে দেখতে হবে যে আমার টোটাল কস্ট কোনটাতে কম। ফিক্সড অর্ডার কোয়ান্টিটিতেও কিন্তু আমরা এইভাবে চাইলে টোটাল কস্ট বের করতে পারি, পেরিয়ডিক অর্ডার কোয়ান্টিটিতেও কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, করে আমরা দেখবো আসলে কোনটা খরচ কম। যেটা খরচ কম এই প্রোডাক্টের জন্য সেই স্ট্র্যাটেজি ফলো করব। আমার কথা বুঝে গেছে? এই ক্যালকুলেশনটা ইউজুয়ালি পরীক্ষায় আসে না, তারপরেও যদি আসে আর কি, এই জন্য সেফটি হিসেবে তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো আমরা নেক্সট টপিকে যাই, ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং। আমরা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে জেনেছি, ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, সেটা কি রকম? ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং বলতে কি বোঝায়? ইজ দ্য প্রসেস বাই হুইচ এ কোম্পানি ফিগার্স আউট হাউ মাচ ইট নিডস টু প্রোডিউস এন্ড ডিটারমিনস ইফ ইট ইজ ক্যাপাবল অফ মিটিং দোজ প্রোডাকশন গোলস। সাপোজ আমি একটা ইনজেকশন মোল্ডিং ডিভাইস বিক্রি করি, আমার বললো আগামী 2 মাসে বা 2 মাস পরে মোট 100টা ইনজেকশন মোল্ডিং মেশিন আমাকে দিতে হবে। তাহলে অ্যাজ এ ম্যানেজার আমি কিন্তু শুরুতে দেখব 2 মাসে আমি এটা দিতে পারছি কিনা। এটার উপর কি কি ডিপেন্ড করছে বলো? দুইটা দিতে পারবো কি পারবো না, আমার সেই পরিমাণ ক্যাপিটাল আছে কিনা, সেই পরিমাণ ওয়ার্কফোর্স আছে কিনা, আমার মেশিনারিজ যেখানে বানানো হবে সেটা আছে কিনা, আমার সাপ্লায়ার যারা আছে তারা আমাকে প্রোডাক্ট ঠিক মতো দিবে কিনা। এই সবগুলো হিসাব করে কিন্তু আমি ডিলটা ফাইনাল করব। এই যে সবগুলো আমি হিসাব করলাম, এটাই হচ্ছে ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং। How much it needs to produce and determines if it is capable of meeting those production goals. প্রোডাকশন গোলটা ফুলফিল করার জন্য আমি ক্যাপাবল কিনা সেটা বোঝায় হলো ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং দিয়ে, সিআরপি বলে। ডিপেন্ডিং অন ইন্ডাস্ট্রি এন্ড টাইপ অফ বিজনেস, ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং ক্যান হ্যাপেন মান্থলি, কোয়ার্টারলি অর অ্যানুয়ালি, যার উপর যে যেটাতে অ্যাপ্লিকেবল, যে সেকশন সেই অনুযায়ী সামনে এটা আসবে। ওকে, সিগনিফিকেন্সটা কি আসলে? Capacity requirement planning is important to ensure the company is producing efficiently. In the short term, monthly and quarterly sales numbers are heavily affected by whether the company is prepared for the regular ups and downs of customer demand. In the long term, capacity requirement planning determines how much a company will invest in employees, materials and equipment. দুই রকমের আছে, শর্ট টার্ম একটা আছে, লং টার্ম একটা আছে। লং টার্মটা কি? আমি 10 বছরের জন্য ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং করতে চাই, তাহলে আমার যে ইকুইপমেন্ট আমি কিনবো কিনা, আমি এমপ্লয়ি নিব সেটাতে ওদের স্যালারি দিতে পারবো কিনা, ম্যাটেরিয়াল গুলো কিনবো সেগুলো ইউজ করতে পারবো কিনা, এটা হচ্ছে লং টার্ম ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং। ডিপেন্ড করছে ইন্ডাস্ট্রির উপরে ডেফিনেটলি। শর্ট টার্মে কি? মান্থলি এন্ড কোয়ার্টারলি সেলস নাম্বারস আর হেভিলি এফেক্টেড বাই whether the company is prepared for the regular ups and downs of customer demand. রেগুলার বেসিসে শর্ট টার্মে যদি আমি চিন্তা করি, আজকে কালকে পরশু তারপরের দিন যদি এইভাবে চিন্তা করি, তাহলে কিন্তু তোমার বিক্রি আপ ডাউন হতে থাকবে, কাস্টমার ডিমান্ড ফ্লাকচুয়েট করতে থাকবে। কিন্তু যখন তুমি এটাকে, এই ফ্লাকচুয়েশনটা যখন তুমি একটা সার্টেন টাইমের জন্য দেখবা, এই ফ্লাকচুয়েশন মনে হবে না তোমার কাছে, তোমার কাছে সেটা মনে হবে একটা স্ট্রেট লাইন, একটা কমন একটা ইভেন্ট, এটা কোনো সমস্যা না। এখন শর্ট টার্মের যে ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এটা ডিপেন্ড করছে কিসের উপরে? কাস্টমার ডিমান্ডের উপরে। কাস্টমার ডিমান্ড, কাস্টমার কি চায়। আর লং টার্মটা ডিপেন্ড করছে তোমার ইন্ডাস্ট্রি 10 বছর পর কোথায় যেতে চায় তার উপর ভিত্তি করে যে ইনভেস্টমেন্টটা আছে এমপ্লয়িতে, ম্যাটেরিয়াল এবং ইকুইপমেন্টে, তার ইট ইজ সিগনিফিকেন্স। ওকে, ইফেক্ট অফ পুয়ার সিআরপি খেয়াল করো। পসিবল আন্ডার টাইম, পসিবল ওভার টাইম, রেগুলার টাইম ক্যাপাসিটি ইন আওয়ার্স। তাহলে তুমি ক্যাপাসিটি কিভাবে করবা, তুমি ডিটারমিন করবা কিভাবে ক্যাপাসিটিটা? তুমি মনে করো তোমার ইন্ডাস্ট্রিতে মানুষ যে টোটাল 5 জন মানুষ আছে, 5 জন মানুষের তুমি ক্যাপাসিটি হিসাব করতে যাচ্ছ, টোটাল ওয়ার্ক টাইম, টোটাল ওয়ার্ক আওয়ারটা তুমি ক্যাপাসিটি প্ল্যানিং করতে চাচ্ছ। তাহলে তুমি কিভাবে করবা? তোমার টোটাল ক্যাপাসিটি কত? উইকলি 5 জন মানুষ প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে দিনে 50 ঘন্টা তোমার ক্যাপাসিটি।
সপ্তাহে 6 দিন খোলা থাকলে 5 5 6 30 300 ঘন্টা তোমার হাতে ওয়ার্ক আওয়ার আছে। যদি একজন কমে যায়, অ্যাবসেন্ট থাকে একদিন, তোমার কিন্তু ওয়ার্ক আওয়ার ওখান থেকে কমে গেল, তোমার ক্যাপাসিটি কিন্তু কমে গেল। তাহলে যদি সিআরপিটা পুয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আমার যে ডিমান্ড, যে তোমার রেগুলার টাইমের যে ক্যাপাসিটি তার থেকে কিন্তু কমে গেল। আমি যদি ক্যালকুলেশনে ভুল করি তাহলে কি বেশি হতে পারে, কমও হতে পারে। বেশি হলে প্রবলেম নাই, খুব বেশি হলে সেক্ষেত্রে তোমার ওয়াস্টেজ যাবে বেশি, আর যদি কম হয় তুমি মার্কেটে তোমার প্লেস হারাবা, গুডউইল নষ্ট হবে, তোমার টাইমে তুমি প্রোডাক্ট বাজারে দিতে পারবে। এটা হচ্ছে পুয়ার ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর ব্যাড ইফেক্ট। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা নতুন টার্ম জানবো। এই টার্মটা জানার মাধ্যমে আমাদের এমআরপির সমস্ত শেষ হয়ে যাবে। ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যানিং, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং ছিল এমআরপি, ম্যাটেরিয়াল রিসোর্স ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং হচ্ছে এমআরপি 2। ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং, ম্যানুফ্যাকচার করতে যে পরিমাণ রিসোর্স দরকার সেটার প্ল্যানিং is defined as a method for the effective planning of all resources of a manufacturing company. Ideally, it addresses operational planning in units, financial planning, and has simulation capability to answer what if questions and extension of closed loop MRP. ওই এমআরপি বলতে কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বোঝানো হয়েছে। তাহলে যে কোনো ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং করার জন্য যে রিসোর্স গুলো দরকার, ঠিক আছে, সেটাই কিন্তু এবং অপারেশন রিলেটেড। হ্যাঁ, কে? হ্যাঁ, তো ক্যাপাসিটি এটা আসলে মানে কিসের প্রেক্ষিতে আমি চিন্তা করছি সেটা হচ্ছে ব্যাপার। নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ ওয়ার্ক আওয়ার, নাম্বার অফ টুলস, নাম্বার অফ মেশিনারিজ, নাম্বার অফ ক্যাপিটাল, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, এগুলোর উপর হচ্ছে ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং। আর ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং হচ্ছে একটা জিনিস মানে স্পেসিফিক জিনিস ম্যানুফ্যাকচারিং করতে, বা আমার ইন্ডাস্ট্রির টোটাল যত ম্যানুফ্যাকচারিং যে ইউনিট আছে সেই ম্যানুফ্যাকচারিং করার জন্য আমার যে রিসোর্স আছে সেইটার প্ল্যানিং। ঠিক আছে, এখানে অপারেশনাল প্ল্যানিংটাই বেসিক্যালি আসে, সাথে ফিনান্সিয়াল। ঠিক আছে, এখন এমআরপি 2 কোথায় এবং এমআরপি কোথায়? এমআরপি 1 হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এমআরপি 2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। খেয়াল করো, এমআরপি 1 এ ইনভেন্টরি কন্ট্রোল হয়, বিল অফ ম্যাটেরিয়াল হয়, মাস্টার প্রোডাকশন শিডিউল হয়। ইকুইপমেন্ট মেইনটেনেন্স শিডিউলিং এমআরপি 1 এ হয় না। অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সিয়াল প্ল্যানিং এমআরপি 1 এ হয় না। ফোরকাস্ট ডিমান্ড এমআরপি 1 এ হয় না। হোয়ারএজ এমআরপি 2 তে এইগুলোই হয়, পুরোটাই হয়, সবই হয়, এই 6টা সবই হয়। তাহলে এমআরপি 2 হচ্ছে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর 5টা রুমের মধ্যে 3টা রুম হচ্ছে এমআরপি 1, বাকিটা নাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। তাহলে আমরা আজকে জানলাম যে এমআরপি তে যদি আমরা লট ফর লট ইউজ করি, বা ফিক্সড অর্ডার কোয়ান্টিটি ইউজ করি, বা পেরিওডিক অর্ডার কোয়ান্টিটি ইউজ করি, সেখান থেকে আমরা টোটাল কস্ট বের করে দেখব যে যে কোনো একটা সাব কম্পোনেন্টের জন্য লট সাইজিং রুলটা কি হওয়া উচিত। এটা দেখলাম, ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং সম্পর্কে ডিটেইলস জানলাম, এবং ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং সম্পর্কে আমরা জানলাম, এবং ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এমআরপি 1 এবং এমআরপি 2 এর মধ্যে যে বেসিক ডিফারেন্স গুলো সেটা আমরা জানলাম। ইনভেন্টরি কন্ট্রোল এবং বিল অফ ম্যাটেরিয়ালস এবং মাস্টার প্রোডাকশন শিডিউল, এই তিনটাই এমআরপি 1 এ আলোচনা হয়, সেটা আমরা দেখেছি। এর বাইরে এমআরপি 2 তে এই তিনটের সাথে ইকুইপমেন্ট মেইনটেনেন্স শিডিউলিং, অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সিয়াল প্ল্যানিং, ফোরকাস্ট ডিমান্ড, সেগুলো ইউজ হয়। ঠিক আছে, স্টেপস টু বি ফলোড টু সলভ দ্য প্রবলেমস অফ এমআরপি। এমআরপি তে কিভাবে তুমি প্রবলেম সলভ করবে, এটা একটা এখানে ফ্লোচার্ট দেয়া আছে। ইনপুট কি কি থাকবে, কোশ্চেনে কি কি থাকবে? এমপিএস অফ মাদার ম্যাটেরিয়াল, মাস্টার প্রোডাকশন শিডিউল দেওয়া থাকবে, বিল অফ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট ডেটা দেওয়া থাকবে। সেখান থেকে আমাকে 2 নম্বরে বের করতে হবে ফাইন্ড আউট দ্য প্ল্যান্ড অর্ডার রিলিজ অফ মাদার ম্যাটেরিয়াল। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে যে তোমার যে মাদার ম্যাটেরিয়াল আছে সেইটার ম্যানুফ্যাকচারিং স্টার্ট
ম্যানুফ্যাকচারিং স্টার্ট যদি হয় 4th উইক, তাহলে ওই 4th উইকে হবে তার সাব কম্পোনেন্টের গ্রস রিকোয়ারমেন্ট। আর যদি ডেলিভারি হয় 4th উইক আর সেটা ম্যানুফ্যাকচারিং করতে যদি লাগে 1 উইক, তাহলে কিন্তু ওর সাব কম্পোনেন্টের গ্রস রিকোয়ারমেন্ট হবে 3rd উইক। এটা একটু ভালোভাবে খেয়াল করবা কোশ্চেনে, তাহলে পাবা প্ল্যান্ড অর্ডার রিলিজ বের করার পরে প্রত্যেকটা কম্পোনেন্টের আমরা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করব। ইন প্রিপেয়ারিং দ্য এমআরপি অফ এ কম্পোনেন্ট আমরা কি কি করব? পুট গ্রস রিকোয়ারমেন্টস ফ্রম দ্য এমপিএস অফ দ্য মাদার ম্যাটেরিয়াল, calculate the net requirement, if required place the order according to the given data, calculate the on hand inventory as the final step। তাহলে এই স্টেপ গুলো আমরা ফলো করব যখন আমরা এমআরপি তে প্রবলেম সলভ করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস সেশন। আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। রবিবার আমরা ক্লাস স্টার্ট করব ক্রিটিক্যাল পাথ মেথড, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সিপিএম পার্টের উপরে আমার 4টা লেকচার আছে, এরপরে আর্গোনমিক্স আছে। আমরা 5 থেকে আর 6টা ক্লাস হলে মোটামুটি আমার সিলেবাস শেষ হয়ে যাবে। সো আশা করি নেক্সট উইক তোমাদের আর কয় উইক ক্লাস আছে বলো তো? স্যার আমরা 9 উইক স্যার। হ্যাঁ 9 উইক হয়েছে স্যার। 9 উইক হয়েছে, তোমার তো 11 উইক পর্যন্ত তো ক্লাস হবেই ইউজুয়ালি। 10 না 9 স্যার 9। 13 হবে স্যার, 13 উইক। 13 উইক কি হবে তোমাদের ওই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ? স্যার ওটা নাকি হবে না স্যার, সিআর বলল। ওই সময় ক্লাস হবে স্যার, ওই সময় ক্লাস হবে? মানে আমরা ইচ্ছা করলে ক্লাস চালিয়ে দিতে পারবো, আমাদের যদি ক্লাস বাকি থাকে প্লাস সিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ আটকায় রেখে লাভ নাই, যদি সুযোগ থাকে আমি ইয়া করব। আর নেক্সট 2 উইকে যদি স্যার শেষ হয়ে যায় স্যার, তাহলে শেষ করে ফেলতে হবে। একজন তো মেসেজ দিছে, কেউ বল নেক্সট উইক মিড টার্ম, এটা কি জিনিস? নেক্সট উইক আমাদের স্যার নেক্সট উইক ওই উইকটা হিসাব হবে না আমাদের, চিন্তা করিস না নেক্সট উইক মিড টার্ম এটা কি স্যার? নেক্সট উইকে স্যার আমাদের বন্ধ স্যার, নেক্সট উইকে আমাদের মিড টার্ম স্যার। এটা কি নোটিশ দিয়েছে? জি স্যার। কবে? স্যার এই যে সিআররা তো জানাইলো স্যার গতকাল। কই সিআর কোথায়? জিসান বল। জিসান স্যার সব ডিপার্টমেন্টে স্যার নোটিশ আসছে স্যার, দেন বাবলি ম্যাম কনফার্ম করছে আমাদের 4th ইয়ারে তোমাদের নেক্সট উইক। ফ্যান্টাস্টিক, হ্যাভ এ হ্যাপি মিড টার্ম। ওকে, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। ওকে, হ্যাপি নিউ ইয়ার পরে দিব, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার নেক্সট ক্লাস। তাহলে তোমাদের নেক্সট ক্লাস কি নেক্সট উইকের পরে যে রবিবার আসবে একদম 1 তারিখ নাকি? স্যার 3 তারিখ স্যার। 3 তারিখ স্যার। 3 তারিখ next আরে বন্ধ দিয়েই তো বছর শুরু, মারাত্মক অবস্থা। হ্যাঁ জি স্যার, সেই স্যার। যাক আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছরে দেখা হবে, কেমন?